নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কি চোখে দেখে গাড়ি চালাতে পারেন না? মানে আরেকটু হলে তো আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বড় লোক দেখে কি মানুষকে মানুষ মনে হয় না, তাই না? অন্যায়টা আপনি করছেন, আপনি আমাদের উপর রাগ করছেন। হ্যাঁ, আপনি কি এত বড় একটা ভিআইপি গাড়ি যাচ্ছে, আপনি কি দেখে আসতে পারেন না? আপনি কথা কম বলেন। চোখ কোথায় থাকে? আপনাদের চোখ কপালে থাকে না, আমরা চোখ কপালে রাখি না, আপনার রাস্তা আটার সীমান্ত তো দেখে তো চাইবেন। হঠাৎ কোথা থেকে উড়ে এলো এই অপসরী? মায়াবী চোখ, মেঘ কালো চুল, মনে হয় অনেক দিনের চেনা, তবে রাগটা একটু বেশি। ফালতু যত সব। সবুজ, গাড়ি থেকে নামো। হ্যাঁ জি স্যার। গাড়ি থেকে নামতে বলছি, নামো। কানে ধরো। কেন স্যার? কান ধরতে বলছি, কান ধরো। কিন্তু স্যার আমার অপরাধটা কি স্যার? তোমার অপরাধ আমাকে জিজ্ঞেস করতেছো? আরে তোমার গাছলিতের জন্য তাকে সুন্দর মেয়ে আরেকটু অ্যাক্সিডেন্ট করতো। আরে কি ড্রাইভার নিয়ে আসছো, ঠিক মতো গাড়ি চালাতে পারে না? এটা তো তোমার দোষ, তুমি এগুলো ঠিক করবে না আমি আসার আগে? স্যার দোষ তো উড়ারই ছিল স্যার। কিসের দোষ ছিল? দোষ তোমার আর তোমার ড্রাইভারের। তুমি ঠিক মতো দেখবা না যে গাড়ি কিভাবে চলতেছে? এত সুন্দর একটা মেয়ে আরেকটু যদি ব্যথা পাইতো, তুমি যেরকম খারাপ ব্যবহার করছো, কষ্ট পাই নাই? কিন্তু স্যার এবারের মতো মাফ করে দেওয়া যায় না স্যার? এক সপ্তাহে তোমাকে মাফ করা যায়? আচ্ছা, এই মেয়েটার ডিটেলস, মানে ও কি করে না করে, একদিনের মধ্যে বের করে দিতে পারবো না? সরি স্যার, না মানে একদিনের। একদিনের মধ্যে পারবা না? ওকে স্যার, ওকে স্যার, পারবো স্যার, পারবো স্যার, পারবো স্যার। ভেরি গুড, চলো উঠো। ভেরি গুড। ম্যাম, ঈশান সাহেব অফিসে ঢুকে সরাসরি আপনার রুমে প্রবেশ করেছেন। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি বিষয়টা। ম্যাডাম আপনার কফি। এখন কফি খাওয়ার সময় নাই, নিচে বলো গাড়ি বার করতে, আমি এক্ষুনি বের হব। তুমি এখানে? হ্যাঁ, চলে এলাম নিজের দায়িত্ব নিতে। তোমার সাথে তো আমার এই কথা ছিল না, তুমি আমার কথা অমান্য করেছো। তুমি আগে বসো, তারপর কথা বলবো। তোমার ছেলে এতদিন পর দেশে আসছে, কই তুমি তার খোঁজ খবর নিবা, জিজ্ঞেস করবা ফ্লাইট কেমন ছিল, ঠিক আছিস কিনা, আর তুমি এসে চিল্লাচিল্লি শুরু করেছো। কেন করব না? তোমার সাথে আমার কি কথা ছিল? তুমি দেশে ফিরে বিয়ে করবে, তারপর আমি নিজ হাতে তোমাকে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেবো। আমি তো তোমার বিয়ের জন্য পাত্রীও দেখে রেখেছি। আমি তো এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কি? কারণ আমি তো অন্য একজনকে পছন্দ করি। এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? ভেবেছিলাম যে দেশে এসে তোমাকে বলবো। আর আমি যে কথা দিয়ে রেখেছি তার কি হবে? তো মানা করে দাও। দেখো, আমার পক্ষে তো ওই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না, ইম্পসিবল। ঈশান, কিন্তু এটা তো। মা, তুমি যদি আমার ইমোশন না বুঝো তাহলে কে বুঝবে? ঠিক আছে, যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটার সাথে আমাকে মিট করে দে, আর অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় আসবি, অন্য কোথাও না। আপনার বিয়ে ড্রয়িং রুমে বসে আছে, আপনার সাথে দেখা করতে চাই। ওকে আসতে বলো। ওকে স্যার। সরি স্যার। আচ্ছা, তুমি আমাকে দিনে কতবার সরি বলো? সরি স্যার, না মানে স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। চেয়ারটা নাও। থ্যাংক ইউ স্যার।
স্যার আপনি যে মেয়েটার ইনফরমেশন আনতে বলছিলেন আমি কমপ্লিটলি একদম মেয়েটার বায়োডাটা সহ নিয়ে আসছি স্যার। বলো। স্যার ওনার নাম হচ্ছে হায়াত রহমান। উনি আমাদের পাশের এরিয়াতে একটা বাসা ভাড়া করে একাই থাকেন। বিভিন্ন চ্যারিটির সাথে মেয়েটা যুক্ত আছে আর কি। তবে স্যার একটা প্রবলেমের সমস্যা, উনি কোনো বড়লোকি ভাবসাব একদম পছন্দ করেন না স্যার। কেন? কেন তা তো আমি জানি না, ওই ম্যামই তো ভালো জানেন। ইন্টারেস্টেড। আচ্ছা যাই হোক, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসতেছি। স্যার স্যার না, জি স্যার, থ্যাংক ইউ স্যার। উনি কোনো বড়লোকি ভাবসাব একদম পছন্দ করেন না স্যার। বিয়েতে কি হয় ঋতু? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পেরেছেন? না তো। না চিনারই কথা, কিন্তু ওনাকে চিনতে পেরেছেন? আরে ওনার গাড়ির সাথে আপনার ওই দিন অ্যাক্সিডেন্ট হতে নিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বদলোকটা এখানে কি করে? আসলে ম্যাম হয়েছে কি, উনি হচ্ছে আমার বস ঈশান চৌধুরী। আর ওই দিন আসলে আপনার সাথে এত বাজে ব্যবহার করছে, এটার করার পর থেকে উনি আসলে টেনশনে ঘুমাতে পারছিলেন না এবং খুঁজে বেড়াচ্ছিলেন যে কিভাবে আপুকে সরি বলা যায়। তাই আর কি ম্যাম এখানে চলে আসলো। ম্যাডাম সরি, আসলে আমি সেদিন অনেক কাজের প্রেশারে ছিলাম, যার কারণে আপনার সাথে মনে হয় একটু মিসবিহেভ করে ফেলেছি। এক্সট্রিমলি সরি। ঠিক আছে ঠিক আছে, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন আর সাবধানে গাড়ি চালাবেন। মনে রাখবেন মানুষের জীবনের মূল্য অনেক। আসলে ম্যাম হয়েছে কি, ওই দিন কাজের প্রেশারে স্যার অনেক চিন্তিত ছিল, তাই আসলে আপনার সাথে একটু রুড ব্যবহার করে ফেলেছি। কিন্তু উনি এমনি মানুষ খারাপ না। আরেকটা বিষয় ম্যাম, আমরা তো জানতে পেরেছি যে আপনি এরকম চ্যারিটি কাজের সাথে জড়িত আছেন। স্যার চাচ্ছিলেন যে যদি আপনার কোনো সমস্যা না থাকে উনি ডোনেশন দিতেন। হ্যাঁ, আমার কি প্রবলেম হবে? এটা তো আরো খুশির খবর। আপনারা যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করেছেন এটাই তো অনেক। তো ম্যাম আপনার নাম্বারটা যদি একটু পাওয়া যেত তাহলে আমরা বাকি আলাপগুলো ফোনে করে নিতাম। আচ্ছা নাম্বারটা নাই? জি স্যার, আমার ফোনটা আপনার কাছে ওই যে গাড়িতে দিলাম। ম্যাম নাম্বারটা। স্যার চলেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি সবুজ, চিনতে পেরেছেন? কোন সবুজ? আরে আজকে ওই যে আপনার সাথে আমার দেখা হলো, মানে আমার বস উনি হচ্ছে এই যে চ্যারিটিতে ডোনেট করতে চেয়েছিলেন, ওই সূত্রেই তো আপনার নাম্বারটা নেওয়া হলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি আমি চিনতে পারি নাই। কোনো সমস্যা নেই। আমি আসলে যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম সেটা হচ্ছে টাকাটা আমি আপনাকে কিভাবে দেব, অ্যাকাউন্টে নাকি ক্যাশে? আপনার যেটা সুবিধা হয়, আমার কোনো সমস্যা নেই। আপনি যেভাবে দিবেন আমি ওভাবেই নেব। আমার তো ক্যাশে দিলেই ভালো, সেই সুযোগে তোমার সাথে দেখাও হয়ে গেল।
হ্যালো। জি আসলে হয়েছে কি, স্যার তো আমাকে পুরো টাকাটা ক্যাশে দিয়ে দিয়েছে, তো আমি আপনার সাথে দেখা করে সেটা দিয়ে দিই। ঠিক আছে। জি থ্যাঙ্কস। আপনাকে একটা কথা বলতে পারি? জি বলেন। আপনি দেখতে অনেক সুন্দর। আমি কিন্তু ফ্লার্ট করছি না, কিন্তু চিন্তা করলাম সুন্দরকে যদি সুন্দর না বলি তাহলে তো পাপ হয়ে যায়। ধন্যবাদ। তবে একটা জিনিস কি জানেন, সৃষ্টিকর্তা কোনো সৃষ্টি অসুন্দর না। যদি আপনার দেখার দৃষ্টি সুন্দর হয় তাহলে পৃথিবীর সবই সুন্দর। একদম। আমি তো মনে করি সুন্দর তো স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই, এবং উনি ওনার সৌন্দর্য এই পৃথিবীর মধ্যে বিভাজন করে দিয়েছেন। বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। সুন্দর কিছু দেখলে সুন্দর কথা এমনি বের হয়। মানে? মানে কিছু না, এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন, বাকি কথা কালকে হবে। আর সরি এত রাতে আপনাকে কল করার জন্য। না, ইটস ওকে, প্রবলেম নেই। গুড নাইট। গুড নাইট। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানেন? প্রকৃতির কোলে বসে নিঃশ্বাস নেওয়া। ঠিক, একদম ঠিক বলেছেন। প্রকৃতির কোলে বসে থাকলে মনের ভিতর জমানো যত ক্লান্তি থাকে, ওই ক্লান্তিগুলো অদ্ভুতভাবে পাখির ডানায় ভর করে উড়ে যায়। আর বিখ্যাত ইংরেজি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন, প্রকৃতিই হচ্ছে মানুষের সত্যিকারের বন্ধু, যে কোনোদিনই প্রতারণা করে না। বাহ, আপনি কি বই পড়েন? জি, আমি প্রচুর ইংরেজি লেখকের বই পড়েছি। আমি যখন বিদেশে থাকতাম তখন মানে বিদেশে থাকার আর কি খুব ইচ্ছা ছিল, সো তখন প্রিপারেশনের জন্য অনেক বই পড়া হয়েছে। পরে অবশ্য টাকার অভাবে আর যাওয়া হয়নি। আচ্ছা। আপনার এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। আজকালকার যুগে কেউ বই পড়ে শুনতেই ভালো লাগে। এখন তো আর সাহিত্য চর্চা বলে কিছু নাই, এখন তো সবাই রিলস, টিকটক, সোশ্যাল মিডিয়া নিয়েই পড়ে থাকে। ঠিক বলেছেন, এই জন্যই কিন্তু মানুষের জীবন থেকে শান্তিটাও চলে যাচ্ছে। দেখুন আমরা কিরকম যান্ত্রিক হয়ে যাচ্ছি দিন দিন। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। আমার কি মনে হয় জানেন, এই যুগে এসে যারা বই পড়ে তাদেরকে নির্দ্বিধায় জীবনসঙ্গী করে নেওয়া যায়, কারণ তারাই হচ্ছে অসুস্থ পৃথিবীর সুস্থ মস্তিষ্কের মানুষ। ঠিক বলেছেন। তো আপনার পরিবারে কে কে আছে? কেউ নেই, আমি একা। মানে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আশা করি এই বিষয় নিয়ে আর কখনো কোনো প্রশ্ন করবেন না। সো সরি আসলেই। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই পৃথিবীতে আসলে কেউই একা না। মানে আপনার মনে হতে পারে আপনি একা, কিন্তু উপরাল্লাহ তার বান্দাদের দিকে সব সময় নজর থাকে। হয়তো। চলেন কফি খেতে যাই। চলেন। স্যার, আপনি কিছু না মনে করলে একটা কথা বলবো? বলো। আপনি কি বিদেশে এরকম রাতের বেলা হাঁটতেন? হ্যাঁ, একা একা রাতে হাঁটতে ভালোই লাগতো বিদেশে। এখন তোমাদের নিয়ে হাঁটি। কোথায় যাচ্ছে এত রাতে? এই শোনো না, কি হলো শোনো। আপনি এরকম রাস্তাঘাটে টিপ করতেছেন কেন? হ্যাঁ, পিচ কোথায় করলাম? তোমাকে তো ভালো লাগে আমার, তুমি জানো না। আসো গাড়িতে আসো। আপনার ঘরে কি মা বোন নাই? আহা, আসো না।
এ কি, আপনি উঠেলেন কেন? আপনি রেস্ট নিন। না আমি ঠিক আছি। আপনি কিভাবে ঠিক আছেন? সামান্য একটা চিৎকার দিলাম, আপনি তো বেহুশ হয়ে পড়লেন। আমার আসলে এই প্রবলেমটা ছোটবেলা থেকেই। ছোটবেলায় যখন বাবা মা কিছু না। আচ্ছা, আপনাকে পরিবারের কথা জিজ্ঞেস করলে আপনি এরকম এড়িয়ে যান কেন? আমার কোনো পরিবার নেই, আমি একা। সরেন, আমি কফিটা বানাই। আরে না না, কফিটা আজকে আমি বানাই। আপনি বানাতে পারবেন? হ্যাঁ, আমি যখন বিদেশে ছিলাম তখন তো প্রায় সময় নিজেই মানে ওই যে আমি আপনাকে বলেছিলাম না যে আমার বাইরে যাওয়ার কথা ছিল, তো ওইটার প্রিপারেশন স্বরূপ রান্না বান্না, বই পড়া এগুলো সব নেওয়া হয়েছিল। আও, কি হলো দেখি? মনে হয় একটু লেগে গেছে। আপনি ধরেন, আমি আসতেছি। তোমার চোখের দিকে তাকালে মনে হয় তোমার সাথে থাকা মানে সময়কে থামিয়ে রাখা। এই সময়ের শেষ না হোক, আমি তোমার মায়াতে এভাবেই ডুবে থাকতে চাই অনন্তকাল। কি ব্যাপার, হা করে তাকিয়েছেন কেন? না মানে আর কি, এমনি ওই আচ্ছা সরেন, আমি বানাতাম। যান ভিতরে, আমি বানাচ্ছি। কি? ভীষণ সুন্দর মনের একজন মানুষ আপনি, ঠিক আমার মনের মতো। যেমন মানুষ আমি সারা জীবন চেয়েছিলাম, সহজ সরল, কেয়ারিং, সাদামাটা। ঈশান, কি রে, তুই তো তোর কথা রাখলি না। তুই যে মেয়েটাকে পছন্দ করিস তার সাথে তো আমার সাথে দেখা করালি না। মা, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু আসলে ওরকম কোনো মেয়ে ছিলই না তখন। কিন্তু এরপর আমার জীবনে একজন আসে যাকে আমি অনেক বেশি পছন্দ করে ফেলেছি, বা বলতে পারো ভালোবেসে ফেলেছি। তো এখন সমস্যা হচ্ছে আমি তোকে বলতে পারছি না যে কিভাবে ওকে ভালোবাসি, এটা বলবো। তুমি আমাকে একটু সাজেশন দিবা? আমি, হ্যাঁ দিব। আমার কথাটা শুনবি। তুই মেয়েটাকে সম্মান করবি প্রপারলি, আর মেয়েটার জন্য কেয়ার করবি বাবা। এই দুটো জিনিস মেয়েরা খুব পছন্দ করে। একটা মিসকনসেপশন আছে যে মেয়েরা বুঝি খুব ধন সম্পদ এগুলোই পছন্দ করে। না রে, তাদের রেসপেক্ট দিয়ে কথা বলবি, রেসপেক্ট দিবি, কেয়ার করবি, ঠিক আছে? থ্যাংক ইউ মা। ওয়েলকাম। স্যার, কোনো বিষয় নিয়ে টেনশন করছেন? আচ্ছা সবুজ, তোমার কি কোনো আইডিয়া আছে যে কিভাবে একটা মেয়েকে প্রপোজ করতে হয় বা কিভাবে নিজের ভালোবাসার কথা বলতে হয়? স্যার সরি স্যার, কি বলেন স্যার? স্যার আমার এই যে চেহারা, স্যার আমার কেউ পছন্দ করে? আমি কত প্রেম করার চেষ্টা করছি কিন্তু আজ পর্যন্ত হয় না। আমি এখন চিরকুমারী রয়ে গেছি স্যার। স্যার এবার প্রিয়াপাকে ডাক দিই। হ্যাঁ হ্যাঁ, ডাকো। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা রবি, তুমি বলো তো, তুমি তোমার ভালোবাসার মানুষকে যে ভালোবাসো এটা তুমি কিভাবে বলছো, মানে বুঝাইছো কিভাবে? এটা তো একদম সহজ কাজ স্যার। দামি দামি গিফট দিতে হয় স্যার, একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয় স্যার। আর যদি স্যার শুনে স্যার ছেলে বড় লোক, উফ স্যার কোনো কথাই নেই স্যার। মেয়ে তো পটানো লাগে না স্যার, মেয়ে এমনি পটে যায় স্যার। এই যে আপনার যে অফিসটা না স্যার, আমি তো দু একজনকে নিয়ে আসি স্যার, এসে বলি এটা আমার অফিস স্যার। ওরা তো এটাই বিশ্বাস করে। আমি আবার কী করি স্যার জানেন? এই যে আপনার যে গাড়ি আছে না, ওইখানে কয়েকটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিই স্যার। তখন সবাই ভাবে এগুলো আমার গাড়ি, আমার কোম্পানি, আমার অফিস স্যার। এভাবে পড়ে যায় স্যার। আপনার এর থেকে বেশি আর কিছু করতে হবে না স্যার। আচ্ছা প্রিয়া, তুমি বলো তো। স্যার, আমার বয়ফ্রেন্ড তো আমাকে হাঁটু ঘিরে অনেকগুলো গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছিল আর বলেছিল আমি নাকি তার রানী।
ঠিক আছে, তোমরা যাও। থ্যাংক ইউ। তোমরা সবাই এভাবে একসাথে ফুল দিচ্ছ কেন? সবুজ? আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রতি একটা ভীষণ ধরনের ভালো লাগা কাজ করা শুরু করলো। তোমার সঙ্গ আমাকে অদ্ভুত ধরনের শান্তি দিতে লাগলো। তোমার সাথে আমি যখনই থাকি তখন মনে হয় যে পুরো পৃথিবীটাই আমার। আমি তোমাকে অনেক ভালোবাসি, সেকেন্ড, মিনিট কিংবা ঘন্টার জন্য নয়। আমি তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসতে চাই। এই ছোট্ট জীবনে তুমি কি আমার পথের সঙ্গী হবে? তুমি ওদেরকে কিভাবে ম্যানেজ করলা? এটা খুব একটা কঠিন কাজ ছিল না। এইসব বাদ দাও, চলো তোমার বার্থডে কেকটা কাটবো। আমার বার্থডে তুমি কিভাবে জানো? আমি যাকে ভালোবাসি তার বার্থডে আমি জানবো না? আচ্ছা, এখন সময় নষ্ট না করে চলো কেক কাটি। চলো 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 চলো। আমার গল্পে এলে তুমি থাকবে চিরকাল। ওই হাসি দেখে কেটে যাক আমার অনন্তকাল। শত অভিযোগে জমে থাকা অভিমানে আমাকে তুমি রেখো। ভুলে তো যেও না কাউকে, আর যেও না আমার হয়ে থেকো। শত অভিযোগে জমে থাকা অভিমানে আমাকেই তুমি রেখো। ভুলে তো যেও না কাউকে, আর যেও না আমার হয়ে থেকো। ভেঙে যাওয়া ঘুমে খুঁজে ফিরি তোমায়, ডুবেছি ভীষণ তোমাতে। জানো কি তুমি কত ভালোবাসি, আড়ালে দাঁড়িয়ে তোমাকে। শত অভিযোগে জমে থাকা অভিমানে আমাকেই তুমি রেখো। ভুলে তো যেও না কাউকে, আর যেও না আমার হয়ে থেকো। শত অভিযোগে জমে থাকা অভিমানে আমাকে তুমি রেখো। ভুলে তো যেও না কাউকে, আর যেও না আমার হয়ে থেকো।
সবুজ, তুমি ফাইলটা নিয়ে মায়ের কাছে যাও আর গিয়ে একটা সাইন নিয়ে আসো। জি স্যার। স্যার, আজকে বিকালবেলা ম্যামের সাথে আপনার দেখা করার কথা। ও হ্যাঁ, দাঁড়াও ফোন দিই। ফোন করতে হবে না, আমি চলে এসেছি। হায়াত, তুমি এখানে? বাহ, অসাধারণ নাটক। আমি আরো ভাবলাম তোমাকে অফিসে এসে সারপ্রাইজ দিব। আমি তো জানতাম না আমার জন্য এখানে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি বুঝাচ্ছি। খবরদার, একদম কাছে আসার চেষ্টা করবা না। মিথ্যাবাদী প্রতারক। কেন আমার ইমোশন নিয়ে খেলা তুমি? কি করেছিলাম আমি তোমার? হায়াত প্লিজ, জাস্ট আমাকে একটু টাইম দাও, আইল এক্সপ্লেন এভরিথিং। কি এক্সপ্লেন করবে তুমি? হ্যাঁ, আমি সবুজ, দেশের বাইরে পড়াশোনা করতে পারি নাই, টাকার অভাবে, এই তো। আরো 100টা মিথ্যা কথা বলতে হবে তোমার এই এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। তার মানে তুমি এতদিন আমার সাথে যা করেছো সব তোমার মিথ্যা অভিনয় নাটক ছিল? না হায়াত, আই রিয়েলি লাভ ইউ। আমি খবরদার, আমার পিছু আসার চেষ্টা করবা না, আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবা না। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। হায়াত, আমার কথাটা শুনে যাও। আমি তোমাকে প্রথম দেখি সেদিন তোমার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর সেই প্রথম দেখাতেই আমার তোমাকে ভীষণ ভালো লাগা শুরু করে। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারি যে তোমার আমার মতো ছেলে পছন্দ না। তারপরে আমি আমার পরিচয় লুকাই, একটা মধ্যবিত্ত ছেলে হওয়ার অভিনয় করি। কিন্তু আমি এসব কেন করছি? তোমাকে পাওয়ার জন্য। আমি আসলে ওই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। হয়তো আমার রাস্তাটা ভুল ছিল, কিন্তু তোমার প্রতি আমার লাভ, ইমোশন, ফিলিংস ওগুলো বিন্দু পরিমাণও ভুল ছিল না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। কথা শেষ হয়েছে তোমার? আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তোমরা ছেলেরা মেয়েদের ফিলিংসকে কি মনে করো? হ্যাঁ, যখন মন চাবে ভালোবাসবা, যখন মন চাবে ছুঁড়ে ফেলে দিবা। মেয়েরা কি মাটির পুতুল? ভালোবাসতে মন চাইলে ভালোবাসবা, না বাসতে মন চাইলে বাসবা না। সব পুরুষ মানুষ এক, এবং তোমাদের সবচেয়ে প্রিয় খেলনা হচ্ছে এই মাটির পুতুল। মন চাইলে হাসাবা, মন চাইলে কাঁদাবা। শোনো, আমার এই অনুভূতি এত সস্তা না যে তোমার মতো একটা মিথ্যাবাদী প্রতারকের হাতে তুলে দিবে। আর শোনো, তোমার মধ্যে যদি বিন্দুমাত্র ব্যক্তিত্ব থেকে থাকে তাহলে এই চেহারা নিয়ে আমার সামনে কখনো আসবে না। ঈশান, কি ব্যাপার বাবা? এরকম মন খারাপ কেন? কি হচ্ছে? কি হচ্ছে? আরে কি হচ্ছে? মেয়েটা রাজি হয়নি? হ্যাঁ, রাজি হয়েছিল, পরে আবার আমাকে ছেড়ে চলে গেছে। কেন? মা, আমি তো শুরু থেকে একটা মিথ্যা বলছিলাম। এই কাজটা তুমি একদম ঠিক করনি বাবা। মিথ্যার উপর নির্ভর করে তো ভালোবাসা হয় না। মা, এছাড়া আমি আর কি করতাম? আমি যদি ওকে শুরুতেই সত্যিটা বলে দিতাম, ও তো তখনই আমাকে রিজেক্ট করে দিত। কিন্তু বাবা, সত্য কঠিন হলেও সুন্দর। মিথ্যা বলে লাভটা কি হলো? ধরে রাখতে পারলে তুমি।
মিথ্যার পরিণতি সবসময় খুব খারাপ হয়। আচ্ছা, তুমি আমাকে এই মেয়েটার ছবি দেখাও তো। আমি একটু দেখতে চাই কোন মেয়ের জন্য আমার ছেলে এরকম পাগল হয়ে গেল। দেখাও। এতদিন ধরে এত করে তোমাকে আমি ফিরে আসতে বলেছি, তুমি আসোনি। আজ হঠাৎ কি মনে করে তুমি নিজ ইচ্ছায় চলে এলে? তাহলে কি চলে যাব? আমি সেটা বলিনি। তুমি আমার একমাত্র মেয়ে, আমার এই সয় সম্পত্তি সবই তো তোমার। এসব ছেড়ে তুমি একা একটা ভাড়া করা বাসায় পড়ে আছো, এটা দেখতে আমার তো ভালো লাগে না। ঝগড়া করে রাগের মাথায় কেউ কখনো বাসা ছেড়ে চলে যায়? তাহলে কি করব? এটা কোনো বাড়ি? এই বাড়িতে মানুষ থাকতে পারে? তুমি তো কখনো আমাদের খোঁজ খবর রাখো নাই, সারা জীবন টাকার পিছনে ছুটছো। কখনো জানার চেষ্টা করেছো আমি আর আমার মা কেমন আছি? বাড়িতে আসার পর থেকে মার সাথে চিৎকার চেঁচামেচি ভয়ে আমি বাসার এক কোনায় লুকায় থাকতাম। তোমাদের এই চিৎকার চেঁচামেচিতে আমার হার্টে প্রবলেম হয়। এরপর তো মাও তোমার উপর রাগ করে সুইসাইড করলো, সেও আমাকে ছেড়ে চলে গেল। তোমরা কখনোই জানতে চাও নাই আমি কেমন আছি, আমি কি চাই। চাই না আমি এসব সম্পত্তি। আমি শুধু চেয়েছিলাম তোমাদের দুজনকে নিয়ে সুখে শান্তিতে এই বাড়িতে থাকতে। আমি জানি মা, এই সমস্ত দোষ আমার। আমি তোর ভালো বাবা হয়ে উঠতে পারিনি। তুই যেহেতু ফিরে এসেছিস, আজ থেকে আমি তোর ভালো বাবা হয়ে ওঠার চেষ্টা করব মা। আমিও আজ থেকে তোমার ভালো মেয়ে হয়ে থাকার চেষ্টা করি। সত্যি মা? আরেকটা কথা বাবা, আমি বিয়ে করতে চাই। তুমি চাইলে তোমার পছন্দের ছেলের সাথেও বিয়ে দিতে পারো, বা যে কারোর সাথে বিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। যাও, তুমি অনেক ক্লান্ত আছো, ঘরে গিয়ে রেস্ট করো। আন্টি তো দাও মা, তোমার হাতটা দেখি। আলহামদুলিল্লাহ। আজ থেকে তুমি কিন্তু আমার ছেলের হবু বউ হয়ে গেলে। ভাই সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা দিন দেখে বিয়েটা ঠিক করে দিতে চাচ্ছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আপনি আপনার বৌমাকে যখন খুশি তখন নিয়ে যেতে পারে। তো আজ তাইলে আসি। আমার একমাত্র ছেলে, অনেক আয়োজন, বুঝিনি তো একার সব কিছু সামলাতে হবে। না না, তা কি করে হয়? মিষ্টি মুক্ত করে যান। আমি কথা দিচ্ছি বিয়ের দিন অনেক মিষ্টি খাবো ভাই। আজকে আসি। ঠিক আছে, কিন্তু আসি জি। অনেক আয়োজন করতে হবে। ভালো থেকো মা, আসি। আসসালামু আলাইকুম। সাকিব, তুমি ওনাদের একটু সি অফ করে আসো। বাবা, হ্যাঁ, বাবা, কি হয়েছে? আমি এই বিয়েটা করতে পারবো না। মানে
হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এই কথা বললে তো হবে না। তোমার এই মুড সুইংয়ের জন্য আমাকে বারবার লজ্জা করতে হয়। বাবা প্লিজ, আমি ওকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করলে ওকেই করব। আর তুমি যদি বেশি জোরাজোরি করো, আমি এই বাসা ছেড়ে আবার চলে যাব। কোথাও যাবে না তুমি, তুমি চুপচাপ এখানে বসে থাকবে। আমি আজকে এক্ষুনি তোমার বিয়ে দিয়ে দেবো। বাবা প্লিজ, আমি আর কখনো পাগলামি করব না, আমি ওকে অনেক ভালোবাসি। আমি জানি ও আমাকে একটা মিথ্যা কথা বলেছে, কিন্তু এই মিথ্যা কথাটা ও আমাকে ভালোবেসে বলেছে, আমার ভালোর জন্য বলেছে। আমি আর কখনো পাগলামি করব না বাবা, বাবা প্লিজ। তুমিও আমার মান সম্মান বারবার নষ্ট করেছো, আমি কিছুতেই সহ্য করব না। আমি 2 ঘন্টার মধ্যেই তোমার বিয়ে দিচ্ছি। থামো, আমি কাজী বাবা, সাহেবকে। please। না না না, এই আয়শা, তুই ওকে নিয়ে বসে থাক, আমি আসতেছি। হ্যাঁ কাজী সাহেব, জি হ্যালো। বাবা, বাবা কোথাও বসবো না, আমি এই বিয়ে করবো না। বাবা, বাবা প্লিজ, তুমি তোমার মেয়ের জীবনটা এভাবে ধ্বংস করো না, আমি ওকে অনেক ভালোবাসি। তোমার কাছে একটা আবদার করছি বাবা, এই আবদারটা রাখো। না, তোমার কোনো আবদার আমি রাখতে পারবো না। তুমি আমাকে ট্রাস্ট করো, দেখো আমি তোমার বাবা, আমি তোমার জন্য যা করছি তা ভালো হবে, বিশ্বাস করো। হ্যাঁ বসাও। আচ্ছা অন্যদের কি খবর? আমরা চলে আসছি, গেটের কাছাকাছি আছে। আচ্ছা, তুমি কান্না করো না, কান্না করো না, ওয়েট অ্যান্ড সি। কি যাবেন আপনি? ফোন করেছেন, আমি তো ভয় পেয়ে গেছি। এই যে দেখেন, এখন কান্নাকাটি করছে। সে নাকি এই বিয়ে করবে না, তার অন্য একটা ছেলেকে পছন্দ, তাকেই বিয়ে করবে, বোঝেন? কাকে বিয়ে করবে তুমি? অন্য কাউকে পছন্দ করো? তুমি এখানে? বাবা তুমি ঈশানকে আগে থেকে চিনতে? চিনি তো। কোন মেয়ের জন্য আমার ছেলে এরকম পাগল হয়ে গেল দেখাও। এটা তো হায়াত। তুমি হায়াতকে চিনো? চিনবো না কেন? এই মেয়ের সাথে তো আমি তোমার বিয়ে ঠিক করেছিলাম। ও হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আজাদ রহমানের একমাত্র মেয়ে হায়াত রহমান। সেই তো আমার পছন্দের মেয়েকেই পছন্দ করলে, কিন্তু এত নাটক করে। মা আই এম সো সরি মা, প্লিজ এখন তুমি আমার শেষ ভরসা, তুমি প্লিজ জিনিসটা ফিক্স প্লিজ মা। আচ্ছা দেখি কি করা যায়। প্লিজ তুমি যাও, এখন গিয়ে কথা বলো, অ্যাটলিস্ট ফোন দাও, ফোন দিয়ে কথা বলো এখন? হ্যাঁ আচ্ছা আচ্ছা পাগলামি কর, আমি করছি করছি করছি। হ্যালো। ভাই সাহেব সালাম আলাইকুম, আমি ঈশানের মা বলছিলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব আমি তো বলেছিলাম যে আমার ছেলেটা একটা মেয়েকে পছন্দ করে, সেজন্য আপনার মেয়ে হায়াতকে বিয়ে করবে না। কিন্তু আমি মাত্র জানলাম যে আমার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে সে হচ্ছে আপনারই মেয়ে। এখন আবার ছেলে আপনার মেয়েকে একটা মিথ্যা কথা বলেছে, ও তো রেগে বিয়ে করবে না বলেছে। আমাকে এই বিপদ থেকে একটু উদ্ধার করেন ভাই সাহেব প্লিজ। এত কিছু কাণ্ড ঘটে গেছে। জি এখন যে করেই হোক ভাই সাহেব, আমার ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়েটা একটু ঠিক করেন। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে। ওই হায়াত একটু আগেই আমাকে বলেছে ও আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। তাহলে তো হয়ে গেল ভাই সাহেব। আপনি ওকে এখন ঈশান সম্পর্কে কিচ্ছু বলেন না, বিয়ের দিনই সে সারপ্রাইজ পাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এর সাথেই তো তোমার এর আগে বিয়ে ঠিক করেছিল, এখনো ওর সাথেই তোমার বিয়ে ঠিক করেছি। এখন তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে বিয়ে ক্যান্সেল। না বাবা, আমি ওকেই বিয়ে করতে চাই। তার মানে তুমি আগে থেকে জানতে? ভাই সাহেব ওরা ওদের সমস্যাটা সমাধান করুক, আমাদের অনেক আয়োজন করতে হবে। চলেন ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, চলেন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? অন্য কাউকে বিয়ে না করার জন্য।